তালতলার মাঠ। পর্ব ১। ঘড়িতে সকাল প্রায় ১০টা। অফিস টাইমে যখন রাস্তাঘাটে যানজট, লোকে লোকারণ্য, ট্রেনে বাসে অফিস যাত্রীদের গাদাগাদি ভিড়, ঠিক সেই সময় নিজের ঘরে ঘুমিয়ে কাদা হয়ে আছে অনিমেষ। গতকাল গভীর রাত পর্যন্ত পার্টি করে সেই যে ঘরে এসে বিছানায় পড়েছে, আর তার এখনো হুঁশ ফেরেনি। পার্টি থেকে ফিরে সে এতটাই টায়ার্ড ছিল যে পায়ের জুতো জোড়া পর্যন্ত খোলা হয়নি। হঠাৎই অনিমেষের মোবাইলটি বেজে ওঠে। প্রথমে ২-৩ বার বেজে কেটে গেলেও চতুর্থবারে মোবাইলের রিংটোন তার ঘুমের প্রাচীরে চির ধরায়। আলস্য জড়িত হাতে অনিমেষ তার প্যান্টের পকেট থেকে বেশ কষ্টসৃষ্টে মোবাইলটি বের করে আনে। তারপর কল রিসিভ করে হ্যালো বলার কিছুক্ষণের মধ্যেই তার চির ধরা ঘুমের প্রাচীর মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার চোখে মুখে উৎকণ্ঠার আগ্নেয়গিরি জেগে ওঠে। অনিমেষ ফোনে বেশ উত্তেজিত কণ্ঠে, সে কি? এসব কি করে হলো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আজকেই আসছি। সামান্য চোখ মুখ ধুয়ে জরুরি জিনিসপত্র নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অনিমেষ। বাড়ি থেকে বেরোনোর আগে সে অনলাইনে বাস বুকিং করে নিয়েছিল। তার ২ বন্ধু প্রীতম ও প্রিন্সকে ফোনে SMS করে দিয়েছিল, তাড়াতাড়ি যেতে হবে, আজ আবার রেল ধর্মঘট। হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে অনিমেষ। যাই হোক, একটা অটো ভাড়া করে মিনিট ১৫ পর এসে উপস্থিত হয় এক বাস স্ট্যান্ডের সামনে। আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়া হবে। বাসে উঠে নিজের সিটে বসে সাময়িক হাঁফ ছাড়ে অনিমেষ। একদম অন্তিম মুহূর্তে সে যে একটা সিট ভাগ্য করে খালি পেয়েছে, না হলে এতক্ষণ গল্প হয়ে যেত। প্রায় ঘণ্টা ৪ রাস্তা অতিক্রম করার পর অনিমেষ এসে পৌঁছাল বাঁকুড়ায়। তারপর সেখান থেকে অটো ধরে সোজা শিমুলবাড়ি গ্রাম। পাশেই কমলদিঘি, এখান থেকে একটা রিকশা ভাড়া করলেই অনায়াসে পৌঁছে যাওয়া যাবে। সন্ধে হবে করছে। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে চারপাশটা একবার ভালোভাবে অবলোকন করে অনিমেষ। একই দৃশ্য, চারিপাশ প্রায় ফাঁকা, দোকানপাট বন্ধ, শুধু হাতে গোনা কয়েকজন লোক যারা তার সাথে অটো করে এসেছিল, কিন্তু তারাও যেন চোখের নিমিষে কোথাও মিলিয়ে গেল। যে শিমুলবাড়িকে সে চিনত, আজ তার সম্পূর্ণ ভিন্ন রূপ সে চাক্ষুষ করছে। কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে দেখার পর অগত্যা কোনো উপায় না পেয়ে অবশেষে পায়ে হেঁটে কমলদিঘির উদ্দেশ্যে রওনা দেয় অনিমেষ। কিছুক্ষণ পথ চলার পর অনিমেষের অদ্ভুত অনুভূতি হতে থাকে। তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। অজানা উৎকণ্ঠায় বার কতক পিছনে ফিরে চায় সে, কিন্তু কিছুই দেখতে পায় না। রাস্তা দিয়ে যেতে যেতে তার মনে হতে থাকে এই শিমুল বাড়িতে সে একমাত্র একা, আর অন্য কেউ নেই। ওদিকে যে আবার কি হলো কে জানে। উদ্বিগ্নতার সাথে অনিমেষ দ্রুত পা চালাতে থাকে। মিনিট ১৫ রাস্তা মিনিট ১০-এর মধ্যে সে অতিক্রম করে ফেলে। কমলদিঘিতে যখন অনিমেষ পদার্পণ করল তখন ভরসন্ধ্যা। কালচে নীলাভ মায়ার গোটা পৃথিবী যেন মায়াময়। কমলদিঘিতে প্রবেশ করতেই অনিমেষের বুকটা অজানা আশঙ্কায় ছ্যাঁতো করে ওঠে। অনিমেষ মনে মনে ভাবে, অতিরিক্ত চিন্তাভাবনা করার ফলেই বোধ হয় এইসব হচ্ছে। পুরনো বসেদের বাড়ি পার হয়ে কিছুটা হেঁটে যেতেই সামনে তালতলার মাঠ। মাঠ না বলে বিশাল ধু ধু প্রান্তর বললেই বেশি ভালো হয়। এই মাঠের দক্ষিণ প্রান্তে একটি তালগাছ রয়েছে। যুগের পর যুগ সে ঠাঁই হয়ে দাঁড়িয়ে রয়েছে, সকল ঝড় ঝঞ্ঝার সাথে লড়াই করে। এই মাঠ পেরোলেই অনিমেষের বাড়ি। এটা শুধু মাঠ নয়, গ্রামের মানুষদের যাতায়াতের অন্যতম রাস্তা। দিনের বেলায় অগণিত মানুষ এই মাঠ দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করে। এমনিতেই দেরি হয়ে গেছে, তাই দেরি না করে অনিমেষ দ্রুততার সাথে মাঠ দিয়ে হাঁটতে শুরু করে। কিছু দূর হাঁটার পরে অনিমেষের কানে ভেসে আসে এক গুরুগম্ভীর কণ্ঠ, অনিমেষ। শুনশান অন্ধকার প্রায় মাঠে হঠাৎ তার নাম ধরে ডাক শুনতে পেয়ে অনিমেষ প্রথমে একটু হকচকিয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মনে হয়, আরে এটা কাকাইয়ের গলা না। কিন্তু পিছন ফিরে কাউকে না দেখতে পেয়ে কিছুটা হতভম্ব চকিত দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে সে বলে ওঠে, কে কাকাই? কোথায় তুমি? দেখতে পাচ্ছি না তো। কিছুটা ইতস্তত এদিক ওদিক গিয়ে খুঁজে না পেয়ে অনিমেষ আবারও কাকাই কাকাই বলে হাঁক পারে, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। আবারও হঠাৎ সেই কণ্ঠস্বর ভেসে আসে, অনিমেষ আমি এইদিকে আয়। ততক্ষণে অন্ধকার আরও ঘনীভূত হয়েছে।
অনিমেষ তার মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে অন্ধকারের মধ্যেই এগিয়ে যায়, কিন্তু কাকাইকে দেখতে না পেয়ে সে বলে ওঠে, কাকাই তুমি কোথায়? উদভ্রান্তের মতো এদিক ওদিক টর্চ নিয়ে দেখতে দেখতে হঠাৎ সে দেখতে পায় দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, সম্ভবত তার পরনে সাদা জামা ও সাদা ফুরুয়া। অনিমেষ লক্ষ্য করে লোকটি হাত দিয়ে ইশারায় তাকে ডাকছে। মনে হচ্ছে ওটা কাকাই। অনিমেষ তার কাকাইয়ের দিকে হাঁটতে শুরু করে। অনিমেষ দেখে তার কাকাই তাকে হাত দিয়ে ইশারায় ডাকতে ডাকতে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে, যেন তাকে কোথাও নিয়ে যেতে চায়, কিছু একটা দেখাতে চায় তাকে। অনিমেষ চেঁচিয়ে বলে ওঠে, আরে কাকাই তুমি কোথায় যাচ্ছ? একটু আস্তে হাঁটো। শেষে কাকাইয়ের কাছে পৌঁছতে একরকম দৌড় শুরু করে অনিমেষ। দৌড়াতে দৌড়াতে সে প্রায় কাকাইয়ের কাছে পৌঁছে যায়। আরে কাকাই কোথায় যাচ্ছ বলে যেই না অনিমেষ তার বাম হাত তার কাকার কাঁধে রাখতে যাবে, ঠিক তখনই আকাশ বাতাস কাঁপিয়ে মেঘ গর্জে ওঠে। ছিটকে উঠে অনিমেষ। বাজটা নির্ঘাত একদম কাছে পিঠে কোথাও পড়েছে। অনিমেষ পিছে ফিরে তাকাতেই হয়ে যায়। অনিমেষ দেখে মাঠের দক্ষিণ কিনারায় থাকা তাল গাছটির উপরে বজ্রপাত হয়েছে। গাছটির মাথা থেকে গোড়া পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলছে। কুণ্ডলি পাকানো আগুনের লেলিহান শিখা দেখে আশ্চর্য হয়ে যায় অনিমেষ। সে এর আগেও গ্রামের বেশ কিছু জায়গায় বজ্রপাতে আগুনে পুড়ে যাওয়া গাছ দেখেছে, কিন্তু এরকম দৃশ্য সে আগে কখনো দেখেনি। অনিমেষ আকাশের পানে একবার তাকায়, কিন্তু অন্ধকারের ঘনঘটায় কিছুই তেমন অবলোকন করতে না পারলেও সে বুঝতে পারে আকাশের মুখ বেজায় ভার। তারপরেই সামনের দিকে তাকাতেই অনিমেষ হতভম্ব হয়ে যায়। আরে কাকাই আবার কোথায় গেল? কাকাই কাকাই বলে বার কয়েক ডাক দেয় সে। মোবাইলের টর্চ নিয়ে সে এদিক ওদিক দেখতে থাকে। তারপরে হঠাৎই কোনো একটা কিছুর মধ্যে পা লেগে অনিমেষ হুমড়ি খেয়ে পড়ে মাটির উপর। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে মাটি থেকে মোবাইলটা তুলে টর্চটা জ্বালিয়ে সামনে যেতেই দেখে কেউ একজন মুখ থুবড়ে উপুড় হয়ে পড়ে আছে। লোকটির জামাটা দেখে অনিমেষ বুঝতে পারে, আরে এটা তো কাকাই। সঙ্গে সঙ্গে সে তার কাকাইকে সোজা করতেই ভয়ে চিৎকার করে ওঠে, এ তো একটা কঙ্কাল। হঠাৎই অনিমেষের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। তার হাড় হিম হয়ে আসে। সে তার মস্তিষ্কে এক গভীর শূন্যতাকে অনুভব করে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে সমূহ বিপদের আশঙ্কার গ্রাস থেকে বাঁচতে উদভ্রান্তের মতো অনিমেষ দৌড়াতে শুরু করে। রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে অনিমেষ এসে পৌঁছায় গ্রামের মাতব্বর জটু বাবুর বাড়ির সামনে। কেউ আছেন, কেউ আছেন বলে দরজা ধাক্কাতে থাকে অনিমেষ, কিন্তু কোন সারা শব্দ প্রত্যুত্তরে না আসায় অনিমেষের ভয় উৎকণ্ঠা কয়েক গুণ যেন বেড়ে যায়। সে দরজায় ক্রমাগত লাথি মারতে থাকে ও একটা সময় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পাগলের মতো চিৎকার করে ডাকতে থাকে, অনিমেষ, জটু জেঠু, জটু জেঠু। সে দেখতে পায় পুরো বাড়ি ফাঁকা, অন্ধকার। এদিকে দৌড়ানোর সময় কখন যে হাত থেকে মোবাইলটা পড়ে গেছে কে জানে। অনিমেষ বুঝতে পারে বাড়িতে কেউ নেই। সে অনুমান করে মনে হয় গোটা কমলদিঘিতেই কেউ নেই। অনিমেষের তখন প্রায় পাগল প্রায় অবস্থা। সে দৌড়ে ঘর থেকে বাইরে আসার চেষ্টা করলে সদর দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ভাঙা দরজা আপনা থেকে এইভাবে বন্ধ হয়ে যাওয়ায় অনিমেষ কার্যত ভয়ে মুহ্যমান হয়ে পড়ে। তার সাথে এগুলো কি হচ্ছে? অনিমেষ ফিরে দাঁড়ায়। চারপাশের চাপা অন্ধকারকে সে অনুভব করে। হঠাৎ অনিমেষের কানের সামনে গিয়ে কে যেন ফিস ফিস স্বরে তার নাম ধরে ডাকে। ভয়ে শিউরে ওঠে অনিমেষ। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙে। সে চিৎকার করে বলে ওঠে, কে? সামনে আসো। অনিমেষের মুখের কথা শেষ হতে না হতেই সে বুঝতে পারে অনতিদূরে দালানের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। অস্পষ্ট অন্ধকারেও অনিমেষ উপলব্ধি করতে পারে কেউ যেন তার দিকে দুই হাত দুই পায়ের সাহায্যে চার পেয়ে জন্তুর ন্যায় তার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। অনিমেষ ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, কে তুমি? পরিচয় দাও, না হলে আমি কিন্তু তোমাকে দেখে নেব। এরপর যা ঘটল তাতে অনিমেষের চক্ষু স্থির হয়ে গেল। অনিমেষ দেখল তার দিকে এগিয়ে আসা চার পেয়ে জন্তুর ন্যায় মানুষটির খুব সম্ভবত চোখ দুটি আগুনের মতো লাল টকটকে হয়ে উঠেছে। সাধারণ দৃষ্টিতে কেউ যদি দেখে তাহলে তার মনে হবে যে দুটো আগুনের পিণ্ড তার দিকে এগিয়ে আসছে। অনিমেষ তখন ভয়ে কাঠ, তার মুখ দিয়ে রা শব্দটুকু বের করার ক্ষমতা নেই।
ধীরে ধীরে সেই পৈশাচিক অদ্ভুত সদৃশ মানুষটি অনিমেষের সামনে এসে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। আর সহ্য করতে পারল না অনিমেষ। অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। অনিমেষের যখন চোখ খুলল তখন তার আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। সে দেখে চারপাশে আগুন জ্বলতেছে। হাত পা বাঁধা অবস্থায় সে ক্ষতি রয়েছে চিতার উপর। অনতি দূরে দাঁড়িয়ে এক ব্যক্তি। তার পোশাক দেখে চিনতে অসুবিধা হল না যে ব্যক্তিটাকে। অনিমেষ ক্ষীণ করুণ কণ্ঠে বলে ওঠে, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আমার সাথে এরকম করছেন? এবার সেই ব্যক্তিটি আস্তে আস্তে ফিরে তাকায় অনিমেষের দিকে। তাকে দেখে অনিমেষের বুকের রক্ত শুকিয়ে আসে। কি বীভৎস দেখতে, ঠিক যেন আগুনে পোড়া কোনো ব্যক্তি। সেই বীভৎস দেখতে ব্যক্তিটি অনিমেষের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, অনিমেষ। তার সেই কণ্ঠস্বর অনিমেষের কানে প্রবেশ করতেই অনিমেষ যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর বিস্ময় জড়িত কণ্ঠে বলে ওঠে, কাকাই। অনিমেষ নিজের চোখ দুটিকে যেন বিশ্বাস করতে পারে না। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে ওঠে সকালের চিত্রপট। তার কানে পুনরায় উদ্ভাসিত হয় সেই কণ্ঠ, অনিমেষ, আমি তোর কাকা বলছি। আমার শরীরটা ভালো না, শিগগির চলে যায়। কিছু সুবিধার বুঝছি না, তুই তাড়াতাড়ি চলে আয়। এই বলে ফোন কেটে যায়। এরপর বেশ অনেকবার চেষ্টা করলেও আর কল কানেক্ট হয়নি। কিন্তু কাকাইয়ের এমন দশা হলো কি করে? এমনই ৭-৫ ভাবার সময় গর্জে ওঠে অনিমেষের কাকাই। কাকাই, পাপিষ্ঠ নরাধম, এইভাবে বেইমানি করলি আমার সাথে? অনিমেষ ভীত ও হতচকিত কণ্ঠে, তুমি কি বলছো কাকাই? আমি তোমার সাথে বেইমানি করেছি? কাকাই, হ্যাঁ, তুই আমার সাথে বেইমানি করেছিস। অনিমেষ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে এই সব? কাকাই, তুই যাতে সবকিছু ভালোমতো বুঝতে পারিস তার জন্যই তোকে এখানে ডেকে এনেছি। অনিমেষ, মানে? কাকাই, মরার আগে তোর তো জানা উচিত যে তুই কেন মরছিস। ভয়ে অনিমেষের চোখ দুটি বড় বড় হয়ে ওঠে। বিস্ফারিত দৃষ্টিতে সে তার কাকাইয়ের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, অনিমেষ, এইসব তুমি কি বলছো? তোমার কি হয়েছে? এইসব কি? কেন? ছাতার মাথা, কিছু বুঝতে পারছি না আমি। হতাশায় একরকম গর্জে ওঠে। কাকাই, তুই জানতে চাস কি হয়েছিল? তাহলে শোন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুই ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলিস। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। ছোটবেলায় তোর বাবা যখন বিদেশে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি, তখন আমি তোকে নিজের ছেলের মতো মানুষ করতে থাকি। আর তোর মা জন্ম দেওয়ার সময় উপরে চলে গিয়েছিল। নুন আনতে পান্তা ফুরানো সংসারে দুটো পেট চালাতেই আমার হিমশিম অবস্থা হয়ে যায়, যার জন্য আমি সংসারে নতুন সদস্য আনতে চাইনি। তোর কথা ভেবে, তোর ভবিষ্যতের কথা ভেবে আমি অবিবাহিত থেকে গেলাম। অনেকেই আমাকে বলেছিল তোকে ছোটবেলাতেই কাজে লাগিয়ে দিতে, কিন্তু আমার মন সায় দেয়নি। আমি আমার শৈশবের কঠিন দিনগুলো ভুলে যেতে পারিনি। আমিও চেয়েছিলাম পড়াশোনা করে একদিন মস্ত বড় হব। তাই শত কষ্টের মধ্যেও তোকে আমি কোন খাটুনির কাজে লাগাতে চাইনি। শত অভাবের মধ্যেও আমি তোকে শহরে উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুই পড়াশোনা করে ভালো যদি একটা চাকরি পেলে তোকে অন্তত আমার মতো জীবনে কষ্টের সম্মুখীন হতে হবে না। তোকে শহরে পাঠানোর পর তোর যাবতীয় খরচ আমি পাঠাচ্ছিলাম। কিন্তু হঠাৎ একদিন আমার শরীর খারাপ হয়। প্রথম দিকে পাত্তা না দিলেও সমস্যা দিন দিন বাড়তে থাকলে অগত্যা ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমার সমস্যা শুনে প্রাথমিক চিকিৎসার করার পর প্রেসক্রিপশনে কিছু টেস্ট করার কথা বলে ও টেস্ট করানোর পর টেস্টের রিপোর্ট নিয়ে আবারও একবার দেখা করতে বলে। যথারীতি একদিন টেস্টের রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার রিপোর্ট দেখে বলেন, আমার নাকি কিডনি নষ্ট, কোন ভারী কাজ করা যাবে না। এরপর ধীরে ধীরে আমার কর্মশক্তি কম হতে থাকল। একদিকে আমার ওষুধের খরচ, অন্যদিকে তোর পড়াশোনার খরচ সামলানো আমার পক্ষে খুব মুশকিল হয়ে পড়ল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল ধার করা ছাড়া আমার কাছে আর দ্বিতীয় কোন উপায় থাকল না। আমি আমার গ্রামের অনেকের কাছ থেকে ধার করে সেই টাকা তোকে পাঠাতে শুরু করি। তাদের আমি বড় মুখ করে বলেছিলাম, অনিমেষ খুব মেধাবী ছেলে। 3 বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ করেই ঠিক একটা চাকরি হয়ে গেলে
সবার সব টাকা সুদ সমেত মিটিয়ে দেব, কিন্তু 3 বছর পেরিয়ে 4 বছর হতে চলল, তোর চাকরির কোনো খবর নেই। আজ এই, কাল সেই নানা কথা বলে তুই আমাকে বলে কাটিয়ে গেছিস। দেনার দায়ে জর্জরিত হয়ে যখন আমি দিশেহারা, সেই সময় একের পর এক পাওনাদারেরা এসে আমার উপর চাপ সৃষ্টি করতে লাগল। তারাও আমাকে ঠিক বিশ্বাস করতে পারছিল না। একদিন সন্ধেবেলা ঘরে একা বসে রয়েছি, হঠাৎ দেখি সব পাওনাদারেরা একসাথে জোটবদ্ধ হয়ে আমার বাড়ির সামনে উপস্থিত হয়েছে। তারা বাইরে থেকে রীতিমতো হুমকি দিতে শুরু করল। কেউ কেউ বলল দরজা ভেঙে ভেতরে যা আছে সব নিয়ে নেওয়ার কথা। অবস্থা বেগতিক বুঝে আমি ঘরের পেছন দিক দিয়ে আমার মায়ের সোনার বালাজোড় নিয়ে আমি দৌড় দিলাম। পাওনাদারেরা ইতিমধ্যেই আমার ঘরে প্রবেশ করে ফেলেছে। তাদের মধ্যে একজন আমাকে দৌড়াতে দেখে ফেলে। ধর ধর করে পেছন থেকে শব্দ আসতে লাগল। তালতলার মাঠ দিয়ে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলাম। কোথায় যাব বুঝে উঠতে না পেরে আমি মায়ের সোনার বালা জোড়া নিয়ে দক্ষিণ প্রান্তে থাকা তালগাছে উঠে পড়লাম। পাওনাদারেরা যখন এদিক ওদিক আমায় খুঁজছিল, ঠিক তখনই সেই তাল গাছের উপরে বজ্রপাত হল। মুখ দিয়ে মা শব্দটি উচ্চারণ করার সময় পেলাম না। ঝলসানো অবস্থায় মাটিতে এসে পড়লাম। বালা দুটো আমার পাশেই পড়ে রইল। মরে গিয়েও শান্তি পাইনি। ছুটে গিয়েছিলাম তোর কাছে, কিন্তু তোকে যখন মদ্যপ অবস্থায় পার্টি করতে দেখি আমি তখন ঘৃণা, হতাশায় ফেটে পড়েছিলাম। আমি তখনই ঠিক করি যে তোকে তোর কর্মের উপযুক্ত শাস্তি দেব। অনিমেষের চোখে তখন জল। কাঁদো কাঁদো গলায় সে বলে, অনিমেষ কাকাই, তুমি আমাকে ভুল বুঝ না, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। কাকাই, তোকে আর কিছু বোঝাতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এই বলে অনিমেষের চিতায় আগুন ধরিয়ে দেয় কাকাই। অনিমেষ ভয়ে প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকে। পরদিন দুপুরে যখন জ্ঞান ফেরে, অনিমেষ প্রথমে বিশ্বাসই করতে পারে না যে সে বেঁচে আছে। সে চেয়ে দেখে সোফার উপরে তার বন্ধু প্রীতম ও প্রিন্স বসে আছে। অনিমেষ ধর্মট করে উঠে বসতেই প্রিন্স উঠে এসে বলে, কিরে, কি করছিস কি তুই? রেস্ট নে। অনিমেষ ক্লান্তি জড়ানো কণ্ঠে বলে ওঠে, আমি এখনো বেঁচে আছি। প্রিন্স অনিমেষকে বিছানায় শুইয়ে দেয়। প্রীতম বলে, গতকালই আমরা আমাদের ফোনে তোর ফোনে মেসেজ পেয়েছিলাম। সেই মতো রাতে আমরা রওনা দিই, কিন্তু পথে কিছু সমস্যা হওয়ায় আমাদের পৌঁছাতে দেরি হয়ে যায়। তোর বাড়ির কাছে পৌঁছাতে দেখি তোর বাড়ির সামনে জনাকয়েক মানুষের ভিড়। সেখানেই উপস্থিত কিছু মানুষের কাছে জানতে পারি তুই নাকি তালতলার মাঠের তাল গাছের তলায় অজ্ঞান অবস্থায় পড়েছিলিস। গ্রামের কিছু ব্যক্তি যাতায়াত করার সময় তোকে দেখতে পায়। তারা তোকে ভালোমতো চিনত, তাই আরও কয়েকজন গ্রামের ব্যক্তিকে সঙ্গে নিয়ে তোকে তোর বাড়িতে নিয়ে যায়, আবার সেখান থেকে আমরা তোকে নিয়ে এখানে আসি। তাছাড়া তোদের গ্রামের মানুষগুলো আমাদের কিসব অদ্ভুত উড়ে কথা বলছিল। বাদ দে ওইসব, তুই এখন একটু রেস্ট নে। অনিমেষের মনে শান্তি নেই। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানলার দিকে। এক অপার্থিব বিষণ্ণতা তাকে গ্রাস করে। ছোটবেলার কাকাইয়ের সাথে কাটানো দিনগুলোর কথা তার মনে পড়তে থাকে।